না, এবছর ভালোই ফসল হয়েছে। গত বছর তো খরার কারণে কোনো ফসলই ফলেনি, তবুও এবছর ভগবানের দয়ায় ভালোই ফসল ফলেছে। অনেকক্ষণ হয়েছে খেতে এসেছি কাজ করতে, বড্ড খিদে পেয়েছে। যাই বাড়িতে গিয়ে দুটো খেয়ে আসি। এই কথা বলে কৃষক রতন বাড়ির দিকে রওনা দেয়। রতন বাড়িতে গেলে তার স্ত্রী তাকে বলে, হ্যাঁ গো, ফসল এবার কেমন ফললো বললে না তো? এবার ফসল ভালোই হয়েছে গিন্নি। এবছর আমাদের আর খাওয়ার জন্য কষ্ট করতে হবে না, খুব ভালোভাবেই চলে যাবে। ঈশ্বরের অশেষ কৃপা যে উনি আমাদের এত ভালো ফসল দান করেছে। শুধু আমাদের জন্য তো নয়, আমাদের ঘরে নতুন অতিথি আসছে, ওর জন্যেও তো কিছু টাকা জোগাড় করে রাখতে হবে, তাই না? এভাবেই চলতে থাকে রতনের সংসার। অপরদিকে রতনের বড় ভাই ছিল শ্যামল। সে ছিল লোভী ও চালাক। তাদের বাবা মৃত্যুর সময় সব সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল, কিন্তু লোভী ও স্বার্থপর শ্যামল সকল সম্পত্তি নিজের নামে করে নেয়, আর এইভাবেই সে ধনী হয়ে ওঠে। ওই পাড়ার রমা বলল, তোমার ভাইয়ের জমিতে নাকি খুব ভালো ফসল ফলেছে, তাই? হ্যাঁ গিন্নি, কথাটা সত্যি, কিন্তু রতন যে কিভাবে জমিতে এত ভালো ফসল ফলালো কে জানে। আমাদের জমিতে কোনোদিন এত ভালো ফসল ফলেনি। আচ্ছা, তুমি কেমন মানুষ? সকল জমি তো কেড়ে নিলে, ওই জমিটা এখনো কেড়ে নিতে পারলে না? তুমি মানুষ নও, মানুষ নামে কলঙ্ক। যেদিন তুমি ওই জমিটা কেড়ে নিতে পারবে, সেদিন বুঝবো তুমি সত্যিকারের চালাক। আরে দাঁড়াও গিন্নি, একটু অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি ওই জমিটাও আমাদের হবে। আমি এক্ষুনি যাচ্ছি রতনের বাড়ি, দেখি ও ওই জমিটা কিভাবে না দিয়ে থাকতে পারে। এই কথা বলে লোভী শ্যামল জমি নেওয়ার জন্য রতনের বাড়ির দিকে রওনা দিল। রতন, রতন, বাড়িতে আছিস? তোর সাথে আমার কথা আছে, ঘর থেকে বেরিয়ে আয়। তখন রতনের স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বলল, আরে দাদা, আপনি ঘরে এসে বসুন। আমি এখানে বসতে আসিনি। রতন কোথায়? ওকে ডাকো। উনি তো বাড়িতে নেই, কিছু দরকারি কাজের জন্য বাজারের দিকে গেছে। দরকারি কোনো কথা থাকলে আমাকে বলে যান, আমি ওনাকে বলে দেব। তোমাকে কি বলবো, আমি ওকেই বাজারে গিয়ে ধরছি। এই কথা বলে শ্যামল বাজারের দিকে চলে যায়। এই রতন, শোন, তোর সাথে আমার কথা আছে, চল আমার সাথে। কি কথা? এখানেই বলো, আমি শুনছি। এখানে যদি বলা যেত তাহলে আমি ঠিকই বলতাম, তুই চল আমার সাথে। এই বলে শ্যামল একটা নিরিবিলি জায়গায় রতনকে নিয়ে আসলো। শোন রতন, বাবা মৃত্যুর সময় সকল জমি আমার নামে লিখে দিয়েছিল। তোর ভাগে যে জমিটা আছে ওটা এখন আমাকে দিয়ে দে। কি বলো দাদা, ওই জমিতে চাষ করে আমরা কিছু খেতে পারি। আর তোমার তো জমির অভাব নেই, ওটা দয়া করে আমার কাছ থেকে আর কেড়ে নিও না। শোন, ন্যাকামি করিস না, ওটা আমার নামেই ছিল, তাই ওটা আমাকে এখন ফিরিয়ে দে। এত বড় স্পর্ধা তোর, তুই আবার মুখে মুখে তর্ক করিস। দেখব তুই কিভাবে ওই জমির ফসল ঘরে তুলিস। শ্যামল যা বলে তাই করে। এই কথা বলে শ্যামল রতনের কোনো কথা না শুনে বাড়ির দিকে চলে যায়। এই শোনো, তোমার দাদা এসেছিল, তোমার সাথে নাকি দরকারি কোনো কথা আছে। আমি বললাম তুমি বাজারে গেছো। এই কথা শুনে তোমার দাদাও তোমাকে খুঁজতে বাজারের দিকে গেছে। এই জমিটাও আমি রাখতে পারবো না গিন্নি। জমিটার উপর দাদার নজর পড়েছে, এখন এটাও নাকি ওর চাই। কি বলছো এসব? বাবা তো মারা যাওয়ার সময় সকল সম্পত্তি তোমাদের দুই ভাইয়ের নামে করে দিয়ে গেছিল, কিন্তু উনি এক টুকরো জমি তোমাকে দিয়েছে। এটাতেও তো আগে ফসল ফলতো না, তাও এবছর ভগবানের দয়ায় ফসল ফলেছে। তাই তোমার দাদার নজর পড়েছে। ও যখন বলেছে আমাদের ক্ষতি করবে তো করবে। তুমি এক কাজ করো, কাল যদি সময় থাকে তুমি সমস্ত ফসল কেটে বাড়িতে নিয়ে এসো। আচ্ছা গিন্নি, আমি এটাই করব। আমাদের জন্য না হলেও আমাদের সন্তানের জন্য এটা করতেই হবে। রতনের এত সাহস যে ও আমাকে বলে যে জমি দেব না। ওর কথাগুলো মনে পড়তেই
আমার শরীরটা লঙ্কা বাটার মতো জ্বলে ওঠে। কি করা যায় বলো তো গিন্নি? তুমি এক কাজ করো, আজকে রাতেই তুমি ওর জমিতে আগুন লাগিয়ে দিয়ে আসো। দেখব ও জমির ফসল কিভাবে ঘরে তোলে, আর এটাই হবে ওর উচিত শিক্ষা। তোমার এত বুদ্ধির জন্যই তো তোমাকে এত ভালোবাসি গিন্নি। রাত হলে লোভী শ্যামল রতনের ক্ষেতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে রতনের ক্ষেত পুড়ে ছাই হয়ে যায়। সকালে রতন খেতে গিয়ে এরকম অবস্থা দেখে খুব কাঁদতে থাকে। কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি কার কি ক্ষতি করেছি যে আমার ধান ক্ষেত পুড়িয়ে দেবে? কিছুদিন পর আমার বাচ্চা হবে, তাকে আমি কি খাওয়াবো? আর আমরাই বা কি খাবো? হায় রে ভগবান, আমার যা ক্ষতি হয়েছে এরকম যেন আর কারণ না হয়। এই কথা বলে রতন খুব কাঁদতে থাকে, কারণ তার শেষ ভরসাটা ছিল এই জমিটা। এই কাজটা তোমার দাদা ছাড়া আর কেউ করবে না, বুঝতে পারলে? দেখেছো আমাদের উপর কি হিংসা? কি আর করবে? সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও, তিনিই বিচার করবে। আমি আমাদের কথা ভাবছি না, আমি ভাবছি আমাদের সন্তানের কথা। দুদিন বাদে সে পৃথিবীতে আসবে, তাকে কি খাওয়াবো বলো তো? তুমি অন্য একটা কাজের ব্যবস্থা করো, তা না হলে আমাদেরই না খেয়ে থাকতে হবে। এখন তোমার উপরেই সব নির্ভর করছে। আচ্ছা গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আমি কিছু একটা ব্যবস্থা করব। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রতনের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। আমাদের মেয়ের এখন বাড়তি খাবারের সময় হয়ে এসেছে। তুমি যেভাবেই পারো একটা দুধের কৌটো নিয়ে এসো। ও খিদের জন্য খুব কান্না করে, আমি ওর কান্না থামাতে পারি না। কৌটো দুধের তো অনেক দাম, কি করে আনবো বলো তো? কিছুদিন কাজ করে আমরা কোনো রকমে খেয়ে আছি, কেউ তো কাজও দেয় না আমায়। কি যে করব, কিছু একটা বুদ্ধি দাও। তুমি তো জমিদারের কাছে কাজ চাইতে পারো, উনি তো দিতে পারে। আচ্ছা গিন্নি, তাহলে আমি যাচ্ছি জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে যদি কোনো কাজ থাকে তাহলে আমি কাজ শেষ করে দুধের কৌটো নিয়ে আসব। তারপর রতন জমিদারের বাড়িতে গিয়ে জমিদার মশাইকে বলল, জমিদার মশাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, না হলে আমরা না খেয়ে মরব। দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন। একটা কাজ আছে, তবে বেশি টাকা দিতে পারবো না। আমার চালের মিলে একটা লোক লাগবে একদিনের জন্য। গাড়ি থেকে চালের বস্তা নামিয়ে মিলে রাখতে হবে। যদি কাজটি করতে চাও তাহলে বলো, আমি এক্ষুনি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কাজটি করব। অনেক ধন্যবাদ আপনাকে জমিদার মশাই। এভাবে রতন সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যখন জমিদার মশাইয়ের কাছে টাকা নিতে আসে, তখন জমিদার মশাই খুব কম টাকা দেয়। টাকার পরিমাণ দেখে রতন খুব কষ্ট পায়, কারণ এই টাকা দিয়ে সে মেয়ের দুধের কৌটো কিনতে পারবে না। হায় রে পোড়া কপাল আমার, যেদিকে যাই সেদিকেই মানুষ ঠকিয়ে দেয়। আমার মেয়েটার জন্য দুধ কিনতে পারছি না আমি, কেমন যে বাবা। কে তুমি? এভাবে বসে বসে কাঁদছো? তোমার কথা আমি দূর থেকে শুনতে পাচ্ছি, তাই তো তোমার কাছে এলাম। আমাকে বলো তো, তোমার কষ্টটা কি? আগে বলো তুমি কে? তোমার মতো মানুষ তো আমি জীবনেও দেখিনি। আমি হচ্ছি সর্পকন্যা, এই পুকুরেই আমি থাকি। পুকুরের নিচে খেলতে খেলতে তোমার কান্নার আওয়াজ শুনতে পেলাম, সেই কারণেই তোমার কাছে এলাম। আমি যথাসাধ্য তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমাকে খুলে বলো তোমার কষ্টটা কি। তারপর রতন সর্পকন্যাকে তার সকল কষ্টের কথা খুলে বলল, এবং সর্পকন্যা শুনে খুব দুঃখিত হলো। এই নাও রতন, তোমাকে আমি জাদু হিরে দিলাম। এটার কাছে তুমি যা চাইবে তুমি সাথে সাথে তাই পাবে। তোমাকে অনেক ধন্যবাদ সর্পকন্যা, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, সবসময় সৎ পথে থেকো। বিদায় রতন, ভালো থেকো। তারপর রতন বাড়িতে গিয়ে সমস্ত কথা তার স্ত্রীকে খুলে বলল। এতে তার স্ত্রী খুব খুশি হয় এবং রতনকে বলতে থাকে যে সর্পকন্যার দয়াতে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমাদের মেয়ে এখন থেকে ভালো খেতে পারবে,
আমার যে এত ভালো লাগছে যে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন শ্যামলের জমিতে হঠাৎ অজানা পোকা আক্রমণের ফলে তার সমস্ত ধান নষ্ট হয়ে যায়। এতে শ্যামল আর শ্যামলের স্ত্রী খুবই দুঃখ পায়। যে ভাই নিজের ভাইয়ের সাথে অন্যায় করে তার মতো পাপী এই দুনিয়ায় একটাও নেই। আমি তোর সাথে যা অন্যায় করেছি তার শাস্তি আমি হাড়ে হাড়ে পাচ্ছি। তোর কাছে আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আর ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না দাদা। যতই হোক তুমি আমার দাদা, তুমি আমার পিতার সমান। তোমাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। এখন থেকে আমরা দুই ভাই একসাথে থাকবো। ভগবানের কাছে একটাই চাওয়া যে তোর মতো ভাই যেন সবার ঘরে ঘরে জন্মায়। আমি হিরে চিনতে ভুল করেছি রে। এখন থেকে আমরা সুখে দুঃখে একসাথেই থাকবো। এইভাবে শ্যামল তার ভাইয়ের কাছে ক্ষমা চায় এবং দুই ভাই একসাথে বসবাস করতে থাকে।